আচ্ছা, ভালোবাসা বলতে আমরা যা বুঝি সেটা কি সত্যিই আছে, নাকি পুরোটাই একটা আপেক্ষিক ব্যাপার? চলুন আজকের এই আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আর সেটা করব একটা অসাধারণ, একদম ব্যক্তিগত একটা গল্পের মধ্যে দিয়ে। শুরুতেই এই প্রশ্নটা, ভালোবাসা কি সত্যিই নেই? ভাবুন তো, এই একটা লাইনই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। আমাদের সামনে এনে দাঁড় করায় এমন এক দৃষ্টিকোণকে যা ভালোবাসার অস্তিত্ব নিয়েই সন্দেহান। দেখা যাক গল্পটা শোনার পর এই ধারণাটা বদলায় কিনা। তো প্রথম পর্বে আমরা দেখব এক সংশয়ীর প্রশ্ন, আর এই সংশয়ী চরিত্রটির নাম হল অনন্যা বসু। কে এই অনন্যা বসু? দেখুন, পেশাগত দিক থেকে সে কিন্তু দারুণ সফল, একজন নামকরা ব্লগার, চিত্রনাট্যকার, বয়স মাত্র ২৭। কিন্তু তার জীবনের অন্য দিকটা দেখুন, তার বিশ্বাসটা একদম অন্যরকম। অনন্যার মতে ভালোবাসা টাসা কিচ্ছু না, সবটাই স্বার্থপরতা। এটা এমন একটা শব্দ যেটা সবাই ব্যবহার করতে করতে এর আসল মানেটাই হারিয়ে ফেলেছে। তার কাছে ভালোবাসা মানে স্রেফ একটা লেনদেন, একটা ট্রানজ্যাকশন। তো গল্পটা শুরু হচ্ছে একটা ট্রেনে। অনন্যা কলকাতা যাচ্ছে। দুটো কারণ আছে, এক তার মায়ের জন্মদিন, আর দুই একটা ব্লগার্স মিট আছে। প্লেনে চড়তে ভয় পায়, তাই ফার্স্ট ক্লাস কেবিনেই সফর। আর হ্যাঁ, তার পারিবারিক প্রেক্ষাপটটাও বেশ জটিল। বাবা মা ডিভোর্সড, মা থাকেন কলকাতায় আর বাবা শিলংয়ে। এই ট্রেন যাত্রায় যে তার জীবনে একটা বড়সড় মোড় নিয়ে আসবে, সেটা সে তখনও জানে না। ঠিক তখনই তার কেবিনে একজন অপরিচিত ভদ্রলোক ঢোকেন, বয়স ৩০-এর কোঠায়। দুজনের মধ্যে হালকা একটা সৌজন্যের হাসি বিনিময় হলো, ব্যাস। তারপর দুজনেই যে যার ল্যাপটপ নিয়ে ব্যস্ত। মানে একদম সাদামাটা একটা শুরু, তাই না? কিন্তু এই আপাত সাধারণ ঘটনায় অনন্যার সমস্ত ধারণা ওলটপালট করে দেবে। কথাবার্তার এক পর্যায়ে ওই ভদ্রলোক অনন্যাকে জিজ্ঞেস করেন সে কি নিয়ে লেখে। উত্তরে অনন্যা সোজাসাপটা জানিয়ে দেয়, আমি প্রেমে বিশ্বাস করি না, আমি মানুষের সম্পর্ক নিয়ে লিখি। কি সাংঘাতিক কথা, তাই না? আর ঠিক এই উত্তরটা থেকেই কিন্তু একটা অন্য গল্পের সূচনা হয়। অনন্যার এই ছাছাছলা উত্তর শুনে ভদ্রলোক একটু হাসেন, আর তারপর বলেন, তাহলে আপনাকে একটা গল্প শোনাই। ব্যাস, এই একটা প্রস্তাব, আর এটাই আমাদের এই ট্রেনের কামরা থেকে, এই বর্তমান সময় থেকে নিয়ে যাবে বহু বছর পেছনে এক অসাধারণ ভালোবাসার গল্পে। তো চলুন গল্পের গভীরে প্রবেশ করা যাক। দ্বিতীয় পর্ব, অমল আর রাধার ভালোবাসার গল্প। আমরা ফিরে যাচ্ছি ৫০ বছরেরও বেশি আগে। একদম নির্দিষ্ট করে বললে সালটা ছিল ১৯৭২, আর জায়গাটা হল উত্তরবঙ্গের শান্ত সবুজ একটা গ্রাম। গল্পের নায়ক অমল সেন, বয়স মাত্র ২১, কিন্তু এর মধ্যেই সে গ্রামের প্রথম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে। ভাবা যায়, তার একটাই স্বপ্ন, কলকাতায় গিয়ে একটা ভালো ব্যাংকের চাকরি করবে। কিন্তু পরিবারের একটাই শর্ত, কলকাতায় যেতে হলে আগে বিয়েটা সেরে যেতে হবে। তো যেমনটা হয় আর কি, পাত্রী খোঁজা শুরু হলো। বেশ ধনী ঘর থেকে মালতী নামের এক মেয়ের সম্বন্ধ এলো। কিন্তু অমলের চোখ সেদিকে গেলই না। তার চোখ আটকে গেল সম্পূর্ণ অন্য এক জায়গায়। উঠোনের এক কোণে ছেঁড়া শাড়ি পরে একটা মেয়ে বাসন মাজছিল। শান্ত, সবুজ দুটো চোখ। সেই মেয়েটির নাম ছিল রাধা। অমলের সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও সময় লাগেনি। সে বাড়ি ফিরে একদম সাফ জানিয়ে দিল, আমি যদি বিয়ে করি তো রাধাকেই করব, নইলে কাউকেই না। ভাবুন একবার, কি সাংঘাতিক জোর ছিল তার এই কথায়। এই একটা বাক্যই বুঝিয়ে দেয় তার ভালোবাসাটা কতটা গভীর ছিল। তো বিয়েটা হলো, এরপর দুজনে পা রাখল কলকাতায়, তাদের নতুন জীবনে। গ্রাম থেকে আসা রাধার কাছে এই শহরটা ছিল একেবারে মায়ার জগৎ। ট্রাম, আলো, সিনেমা। আর অমল, সে ভীষণ ধৈর্য ধরে যত্ন করে রাধার এই সরলতাকে আগলে রাখত। কখনো গলা চড়াত না, সবসময় বোঝার চেষ্টা করত। ওদের ভালোবাসাটা কিন্তু কোনো লোক দেখানো জাঁকজমকে ছিল না, ছিল খুব সাধারণ ছোট ছোট জিনিসে। ধরুন, প্রথমবার একটা সোফা কেনা, কিংবা একসাথে হলে গিয়ে সিনেমা দেখা, বা নিছকই হাতে হাত রেখে হাঁটা। এই সবের মধ্যে ওদের ভালোবাসাটা গড়ে উঠেছিল। এটাই কিন্তু গল্পের মূল বিষয়, তাই না? ভালোবাসার সংজ্ঞাটা কি? ওদের কাছে ভালোবাসাটা মুখে বলার মতো কিছু ছিল না। ওটা ছিল একে অপরের প্রতি নীরব একটা যত্ন। কোনো দামি উপহার বা বড় বড় প্রতিশ্রুতির ব্যাপার ছিল না। ছিল আজীবন পাশে থাকার একটা আনস্পোকেন প্রমিস, একটা সঙ্গ। এবার আমরা গল্পের এমন এক পর্যায়ে যাচ্ছি
যা দেখাবে তাদের এই বন্ধনটা কতটা অটুট ছিল। গল্পের তৃতীয় পর্ব, জীবনের ঊর্ধ্বের এক বন্ধন। এরপর অনেকটা সময় কেটে যায়, জীবন এগোতে থাকে। ওদের ছেলে হল আরিত্র। অমল চাকরিতে প্রমোশন পেয়ে সিনিয়র অফিসার হলেন। তারপর ছেলেও বড় হয়ে বিদেশে পড়তে চলে গেল। মানে জীবনটা তার নিজের ছন্দে চলছিল। কিন্তু এত কিছুর মধ্যেও অমল আর রাধার সম্পর্কের গভীরতা যা একটুও কমেনি। কিন্তু সুখের জীবনে হঠাৎ করেই একটা কালো মেঘ ঘনিয়ে আসে। ধরা পড়ল রাধার ব্রেন টিউমার হয়েছে, আর সেটা একদম শেষ পর্যায়ে। ভাবুন একবার সেই পরিস্থিতির কথা। কিন্তু এই ভয়ঙ্কর কষ্টের মধ্যেও রাধা হাসি মুখে থাকত। অমলকে সব সময় বলতো, চিন্তা করো না। তারপর এক রাতে রাধা অমলের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। সেই ঘুমটার ভাঙল না, একদম শান্ত নীরব একটা চলে যাওয়া। রাধা চলে যাওয়ার পর অমল তার ছেলেকে একটা অদ্ভুত কথা বলেছিল। সে বলেছিল, জানিস, আমি তোর মাকে কোনোদিন বলিনি যে আমি ওকে ভালোবাসি। ও আমাকে কোনোদিন বলেনি। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য আলাদা ছিলাম না। এই একটা কথাই তো ওদের পুরো সম্পর্কের সারমর্ম, তাই না? আর তারপর ঠিক তার পরের দিন সকালে অমলও আর ঘুম থেকে উঠল না। হয়তো এটাই ছিল তাদের ভালোবাসার শেষ প্রমাণ। একজন আরেকজনকে ছাড়া থাকার কথা ভাবতেই পারেনি। তো গল্পটা এখানেই শেষ। আর এই গল্পের শেষেই আমরা আবার ফিরে আসছি ট্রেনের কামরায়, চতুর্থ পর্ব। তাহলে কি এটা এক নতুন সূচনা? কারণ এই গল্পটাই অতীতকে বর্তমানের সাথে জুড়ে দেয়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? ট্রেনের ওই ভদ্রলোক যিনি এই গল্পটা শোনালেন, তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন আরিত্র সেন, অমল আর রাধার একমাত্র ছেলে, যে নিজের বাবা মায়ের অবিশ্বাস্য ভালোবাসার গল্পটা শোনাচ্ছিল অনন্যাকে। এই পুরো গল্পটা শোনার পর অনন্যার মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, হয়তো আমার ভেতরেও কোথাও একটা রোম্যান্টিক সত্তা লুকিয়েছিল। তারই ভাবনাটাই কিন্তু একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত দেয়। আর আমাদেরও ভাবায়, ভালোবাসা নিয়ে যার এত সংশয় ছিল, তার নিজের ভালোবাসার গল্পটা কি তাহলে এখান থেকেই শুরু হলো?